সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আয়ের বিশেষ আয়োজন খোলা আকাশে। দেশের অর্থনীতি ও উন্নয়ন নিয়ে আমাদের এই আয়োজন আমরা প্রত্যেক সপ্তাহে এই সময়ে হাজির হয়ে থাকি আপনাদের সামনে, এবং তারই ধারাবাহিকতায় আজকে আমরা হাজির হয়েছি বিশেষ একজন গেস্ট নিয়ে, যিনি অত্যন্ত শ্রদ্ধেয় এবং সম্মানিত। আমি প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমাদের সাথে আছেন আলীরেজা ইফতেখার, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, ইস্টার্ন ব্যাংক লিমিটেড। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। জি, আমি প্রথমে আপনার কাছে যে বিষয়টা আমি আসলে জানতে চাই, আপনি ব্যাংকিং সেক্টরে আমরা জানি যে অনেক দিন ধরে আছেন এবং সুনামের সাথে আপনি আপনার কার্য পরিচালনা করে যাচ্ছেন। আমি এই বিষয়ে আপনার কাছে একটু জানতে চাইবো যে এই যে করোনাকালীন সময় আমরা যেটা দেখে আসছি যে ব্যাংকিং সেক্টর কিন্তু একদিনের জন্য আসলে বন্ধ রাখার কোনো উপক্রম নাই বা রাখা যায় না। সো এই জায়গাটাতে যে চ্যালেঞ্জগুলো আপনারা ফেস করছেন বা এই ভবিষ্যতে যেভাবে আসলে আমরা করোনার মধ্য দিয়ে আমাদের জীবনযাপনের যে চেষ্টাটা, সেই জায়গাতে আসলে চ্যালেঞ্জগুলো কি ফেস করছেন বা আসলে আমাদের কি ধরনের উদ্যোগ নেওয়া উচিত এগুলো অতিক্রম করার জন্য? ধন্যবাদ। আপনি জানেন যে ফ্রন্টলাইনার হিসাবে আমরা ব্যাংকাররাও কিন্তু স্বীকৃত, কারণ গত বছরের এই আপনার মার্চ মাসের শেষ থেকে যখন করোনা শুরু হয়েছে, আমরা কিন্তু ব্যাংকগুলি সীমিত আকারে হলো কিন্তু আমরা ব্যাংকগুলি খোলা রেখেছি, কারণ আমরা আসলে ব্যাংক বন্ধ রাখতে পারি না। আপনি যদি দেশের অর্থনীতি খেয়াল করেন, আপনি যাই করেন না কেন, আপনার সবকিছু ব্যাংকের মাধ্যমে করতে হয়। সো এইখানে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে আমাদের যে প্রথম চ্যালেঞ্জ ছিল যে আমাদের যারা এমপ্লয়ি আছে তাদের সুরক্ষা, তারা যেন ইনফেক্টেড না হয়, তারা যেন সুস্থ থাকে, এটার জন্য কি করা যায়। প্রথম দিকে আমরা সবাই খুব ভালো করে বুঝতাম না যে কি করা যেত। তারপরও সরকারের পক্ষ থেকে যে সমস্ত নির্দেশনা দেওয়া হতো এবং WHO যে সমস্ত স্ট্যান্ডার্ড প্রসিডিউর ছিল, সেটা আমরা প্রথম দিন থেকে আমরা মেনটেন করে আসছি। কিন্তু তারপরেও আপনাকে কাস্টমারকে আসলে বুঝানোটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল আমাদের, যে কারণ কাস্টমার আসলে বুঝতে চেত না। প্রথম দিকে তারা অনেক কাস্টমার একটা ডিনায়াল ভাবছিল যে আসলে কিছু নাই, আমরা খামাখা এগুলি করছি। কিন্তু ধীরে ধীরে যখন দেখা গেল যে না, এটার একটা সাংঘাতিক একটা লাইফ থ্রেটনিং একটা ব্যাড এফেক্ট আছে, তখন কাস্টমার আস্তে আস্তে বোঝার চেষ্টা করলো। এবং আমরা তখন ঠিক করলাম আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে আমরা যে কমিউনিকেশনগুলো করবো, এটা মেনলি ডিজিটালে যেন কাস্টমাররা যায়। মানে আপনি ব্যাংকে না এসে ব্যাংকের অনেক সেবা কিন্তু আপনি বাসায় বসে আপনার অ্যাপের মাধ্যমে, আপনার কল সেন্টারের মাধ্যমে আপনি কিন্তু করা সম্ভব। অনেক, আমি বলবো না 100%, কিন্তু আমি বলবো প্রায় 70% আপনি করতে পারেন। এই জিনিসগুলি আমরা আমাদের ব্যাংক এবং ব্যাংকিং সেক্টর যে আমাদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা শুরু করেছি যে কাস্টমারকে বোঝানোর জন্য যে আপনার ব্যাংকে আসার দরকার নেই, আপনি বাসায় বসে ব্যাংকিং করতে পারবেন। এতে করে প্রত্যেকটা ব্যাংকে যাদের ডিজিটাল ট্রানজাকশন অ্যাপ আছে এবং যারা অনেক ডিজিটাল ব্যাংকিং করে, তারা প্রায় 2 থেকে 300 গুণ ট্রানজাকশন আমরা ডাইভার্ট করতে পেরেছি, মানে ফিজিক্যালি ব্যাংকে না এসে ডিজিটাল চ্যানেলের মাধ্যমে কাস্টমারকে সেবা প্রদান করার জন্য। কিন্তু কিছু কিছু জিনিস আছে, যেমন মনে করেন ইন্টারন্যাশনাল ট্রেড, এবং মনে করেন যেগুলি লোন, গভর্নমেন্টের যে সমস্ত লক্ষ লক্ষ টাকার যে সমস্ত প্রণোদনা ডিক্লেয়ার করেছে, এটা তো ব্যাংকের মাধ্যমে গিয়েছে। তো তার জন্য তো আমাকে ব্যাংকের লোক আনতে হয়েছে রিস্ক তাদের নিয়ে। সো এই কাস্টমার এবং এমপ্লয়, এই দুটা সুরক্ষায় ছিল আমাদের প্রথম চিন্তা, যে তারা দুইটা গ্রুপ যেন সুস্থ থাকে। জি জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি, আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনার কাছে যেটা জানতে চাই, যে এই যে ফ্রন্টলাইনার যেটা বলছিলেন যে ব্যাংকের সাথে সাথে কিন্তু যে ফ্রন্টলাইনার আমরা সংবাদকর্মীরাও রয়েছে, ফ্রন্টলাইনারের যে এখন ভ্যাকসিন এসেছে, এখন আমরা যতটুকু হোক আমরা একটু সুরক্ষিত আমরা মনে করছি নিজেদেরকে। তো এই জায়গা থেকে আমি যদি আবার ব্যাংকিংয়ের জায়গাতে যেতে চাই, এই ব্যাংকিং সেক্টরে যে এখন আমরা দেখলাম যে খেলাপি ঋণের যে পরিমাণ বা বাংলাদেশ ব্যাংক থেকে যে বারবার শিথিল করা হচ্ছিল, যে সময় বাড়ানো হচ্ছিল, তাদেরকে টাইম দেওয়া হচ্ছিল, এই জায়গাগুলো কি ব্যাংকের জন্য কি বিরূপ প্রভাব ফেলছে কিনা বা ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে কিনা, এই বিষয়গুলো আপনার কাছ থেকে একটু জানতে চাই। দেখেন, এই যে পিরিয়ডটা আমরা পার হয়ে আসছি বা যে পিরিয়ড আমরা আছি, এটা খুবই স্বাভাবিক, যে এটা একটা স্বাভাবিক ব্যবসায়িক কর্মকাণ্ডের মধ্যে এখন নাই। স্পেশালি যারা কটেজ, স্মল এবং টু সাম এক্সটেন্ট মিডিয়াম এন্টারপ্রাইজ যারা ব্যবসা করেন, তাদের তো এখন ব্যবসা অনেক ক্ষেত্রেই বন্ধ, বা বন্ধ না হলেও ব্যবসা অনেক কমে গেছে। সেই ক্ষেত্রে আমি বাংলাদেশ ব্যাংকের যে স্পিরিটটা,
যে একটা ডেফারেল দেওয়া, একটা সুযোগ দেওয়া, যে এই সময়টা আপনাকে কিস্তি দিতে হবে না, আপনাকে একটা সময় দেওয়া হলো আগামী 3 মাস, 6 মাস বা 1 বছর। এই স্পিরিটটাকে আমার মনে হয় দরকার। হুম হুম কারণ আমরা যখন জানি যে এই লোকটা এই পরিস্থিতিতে আপনাকে ঋণের টাকা শোধ করতে পারবে না, তাকে আপনি এখন ক্লাসিফাই করে, তাকে আপনি এখন তার এগেনস্টে কেস করে, এটা তো কোনো লাভ নাই, তাই না? হুম হুম তার থেকে তাকে যদি আমরা একটা ব্রিদিং টাইম দেই, সেই ব্রিদিং টাইমের পরে সে যখন ব্যবসাটা আবার সে চালু করতে পারবে, তখন সে টাকাটা ফেরত দেবে। ইস্যুটা হচ্ছে যে সে কবে ব্যবসা চালু করতে পারবে এরকম নির্ধারণ রেট কারো কাছে নাই। আমরা কি বলতে পারবো না যে করোনা কবে শেষ হয়ে যাচ্ছে? জি আমরা মার্চ থেকে জুন দিচ্ছি, জুন থেকে সেপ্টেম্বর দিচ্ছি, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর দিচ্ছি, হুম হুম বাট এটা কেউ কনফার্ম বলতে পারছে না, তাই না? হুম হুম সো একদিকে আমি স্পিরিটটাকে মনে করি বাংলাদেশ ব্যাংক যেটা করেছে সেটা ঠিক আছে, কিন্তু এফেক্টটা যেটা হবে সেটা হচ্ছে যে আহ, যখন আমার কালেকশন রিস্কটা কিন্তু রয়ে যায়। জি আমি এখন কি করছি, আমি এখন জিনিসটাকে ব্লক করে রাখছি। মানে আপনি আমার কাছে লোন নিয়েছেন, কিন্তু আপনি কিস্তিটাকে আমি বলছি আপনি আমাকে পরে দিয়েন, হুম কিন্তু হুম ইন্টারেস্ট তো আপনার যোগ হচ্ছে, তাই না? জি তো যখন পরের সময়টা আসবে, সেটা যখন হোক না কেন, তখন তো কালেকশনের দায়িত্বটা আমার। সেই ক্ষেত্রে আমরা ব্যাংকাররা এখানে একটু, আমি বলবো একটু চিন্তিত, যে ওই সময় যদি আমরা সঠিক সময় যদি আমি টাকাটা ফেরত না পাই, সেইখানে নন পারফর্মিং লোনটা একটা বেড়ে যাওয়ার একটা আহ, একটা সুযোগ সম্ভাবনা আছে থাকে আর কি, আচ্ছা হুম, সম্ভাবনা একটা আছে। জি ওটাকে মাথায় রাখতে হবে আমাদেরকে। আচ্ছা এই যে খেলাপি বা নন পারফর্মিং লোনের যেটা কথা বলছেন বা এনপিএল এর কথা যেটা বলছিলেন, এই এখন যেটা আমরা দেখছি যে ব্যাংকগুলোতে কিন্তু সারপ্লাস ফান্ড রয়েছে। এই করোনাকালীন সময়ে নতুন উদ্যোক্তারাও নতুন করে আসছে না বা এই পরিবেশটা একটু বোঝার চেষ্টা করছে। তো সেই ক্ষেত্রে এখন যারা ঋণ নিতে চাচ্ছে বা ঋণ নিয়ে তারা ব্যবসা এক্সপ্যানশনের চেষ্টা করছে বা নতুন করে ব্যবসা উদ্যোগ নিচ্ছে, তো সেক্ষেত্রেও ব্যাংকগুলো কিন্তু ইনভেস্টমেন্টের জায়গাতে আমরা দেখছি যে একটু একটু ভেবেচিন্তে করছে। তো আপনার কাছ থেকে আমি জানতে চাই যে এই মুহূর্তে আসলে উদ্যোক্তাদের টানার জন্য এই যে সারপ্লাস ফান্ডের যে কথাটা আমরা শুনছি, এই জায়গাটা আসলে প্রপারলি ইউটিলাইজেশনের জন্য কি ধরনের কার্যক্রম ব্যাংক থেকে আসলে গ্রহণ করা উচিত বা ব্যাংকারদের আসলে কি চিন্তা করে ঋণগুলো দেওয়া উচিত? দেখেন, এই মুহূর্তে ইনভেস্টমেন্ট বাড়ানোর আমি তেমন কোনো সুযোগ আমি দেখি না। আপনি জীবনের রিস্ক নিয়ে এখন এই মুহূর্তে ইনভেস্টমেন্টটা আমার মনে হয় না এখন হবে। আচ্ছা আমরা চেষ্টা করতে পারি, জোর করে বলতে পারি বা ফিল্ড তৈরি করতে পারি, কিন্তু এখন মানুষের প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আহ, আপনাকে বেঁচে থাকতে হবে আগে, আপনাকে সুস্থ থাকতে হবে। এবং এখন অনেকগুলি ঘটনা যেটা হচ্ছে, যেটা মনে করেন যে যে সমস্ত ফ্যাক্টরি বা ইনভেস্টমেন্ট হয়েছে যেখানে নাকি ফরেন কোলাবোরেশন বা ফরেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দরকার, তারাও তো আসতে পারছে না আমাদের এখানে। জি তো এই জায়গাটা হচ্ছে কি, ব্যাংকের আপনি যে ঋণ, আমরা যে বলি যে ঋণ প্রবাহ, হুম 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 সেই ডিসবার্সমেন্টটা আমাদের ব্যাংকের সবার, আমার ব্যাংকে না, আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রির কথা বলছি, এখানে অনেক স্লো। আচ্ছা আমরা ওইভাবে এখন লোন বিতরণ করতে পারছি না, বিকজ ওই ক্ষেত্রটা এখন পর্যন্ত আমি মনে করি তৈরি হয়নি। হুম হুম কিন্তু এর পাশাপাশি আমরা চেষ্টা করছি যে গভর্নমেন্টের যে সমস্ত প্রণোদনা প্যাকেজগুলি আছে, সেগুলি যেন সঠিক সময়ে সঠিক জায়গায় যেন দিতে পারি, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। তবে আমার মনে হয় যে এই উদ্বৃত্ত যে ডিপোজিটটা আছে, যে লিকুইডিটিটা আছে, জি এইটা থাকবে। কারণ যতক্ষণ পর্যন্ত আপনি এই করোনাটা একটা একসেপ্টেবল জায়গায় না আসবে, সেখানে ইনভেস্টমেন্ট হওয়ার সম্ভাবনা আমি মনে করি অনেক কম। আপনি জোর করে মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে এখন ইনভেস্টমেন্ট করতে পারবেন না। তারা এখন আগে তারা যাদের যেটা আছে সেটা যেন ঠিক মতন চালাতে পারে, এবং এই মুহূর্তে নতুন ইনভেস্টমেন্ট তারা হয়তো এই মুহূর্তে করতে চাবে না। তাই সো সেক্ষেত্রে কি জি এক্সেস লিকুইডিটি মার্কেটে থাকবে। আচ্ছা, তো সেক্ষেত্রে কি ব্যাংকের স্বাভাবিক কার্যক্রমে ব্যাহত হচ্ছে না বা অল্টারনেটিভ আসলে ইনভেস্টমেন্টের জায়গাটা কোন জায়গাতে বা এখন আসলে ব্যাংকগুলো কিভাবে চিন্তা করছে স্পেশালি পুঁজিবাজার আপনি নিয়ে? এই জি জিনিসটা খুবই ইন্টারেস্টিং জি জিনিস, যে যেহেতু আমার এখন লোন দেওয়ার সুযোগ কম হুম হুম বা ক্ষেত্র তৈরি হয়নি, সেখানে আমার সারপ্লাস ফান্ড আমরা কি করতে পারি? জি একটা হচ্ছে যে আমি গভর্নমেন্ট ট্রেজারি যে সমস্ত বন্ড আছে, ট্রেজারি বিল আছে, সেটা কিনতে পারি, যেটার ইল্ড একটু কম। আমি ক্যাপিটাল মার্কেটে ইনভেস্ট করতে পারি, সেটার রেস্ট্রিকশন আছে। জি আর একটা হচ্ছে যে আমাকে দেখতে হবে আমার যেন ব্যাংকের খরচ না বাড়ে। এটা খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে। সেটা হচ্ছে যে এই মুহূর্তে একমাত্র স্টাফদেরকে কোনো অ্যাডভার্স কোনো কিছু না করে জি আমার অন্যান্য অপারেটিং কস্ট আমাকে কমাতে হবে, এটার কোনো বিকল্প নাই। কারণ যেহেতু আপনার রেভিনিউ ইজ নট গ্যারান্টেড এবং ইউ ক্যান প্রেডিক্ট, সেই ক্ষেত্রে আমার কস্ট কন্টেন্ট করতে হবে। তবে আমি একটা কথা বলি,
কস্ট বলতে আমি আমার এমপ্লয়ের কোনো বেনিফিট, কোনো স্যালারি, কোনো বোনাস বা কোনো প্রমোশন, আমি সেই কস্টের কথা বলছি না। ওটা আচ্ছা বাদ দিয়ে আমার যে অন্যান্য যে অপারেটিং কস্ট, সেটা আমাকে কমাতে হবে। আমার এখন এক্সেস কোনো কিছু করার দরকার নাই, আমার গুড টু হ্যাভ কোনো দরকার নাই। আমাকে বেঁচে থাকার জন্য, ব্যাংক পরিচালনা করার জন্য যতটুকু খরচ দরকার ঠিক অতটুকু খরচ করা উচিত। এর বেশি এক পয়সা খরচ করা ঠিক হবে না এই মুহূর্তে। আচ্ছা। তো এই যে আপনি বলছিলেন যে পুঁজিবাজার বা এই বন্ডে ইনভেস্টমেন্টের ব্যাপারে, এখানে কিন্তু আমরা যেটা দেখছি যে ফরেন ইনভেস্টমেন্ট এখন এই করোনাকালীন সময় কিন্তু পার্শ্ববর্তী দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো অবস্থানে আছে, স্পেশালি আমি বলবো যে অর্থনৈতিক জায়গা থেকে, বা আমরা কাজটা চালিয়ে যাচ্ছি। তো সেই জায়গাতে ফরেন ইনভেস্টমেন্টের জায়গাতে আসলে আমরা এখন কোন পর্যায়ে আছি, বা ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য আসলে আমাদের এখন আর কি কি ধরনের পদক্ষেপ নেওয়া দরকার বলে আপনার মনে হয়? এই মুহূর্তে আসলে আমি মনে করি ফরেন বলেন বা ডোমেস্টিক বলেন, সেখানে জি। দুইটাই একটু আমরা চাপের মধ্যে আছি। ফরেন ইনভেস্টমেন্টে শুধুমাত্র টাকা পাঠালে কিন্তু তো হলো না, কারণ যারা ফরেন ইনভেস্ট ইউটিলাইজ করে তারা করতে তো হবে। এখানে ইউটিলাইজ করতে হবে, জি। সেখানে আমাদের সুযোগ কম। তবে যেটা করা উচিত সেটা হচ্ছে পুঁজিবাজারেও আমরা দেখেছি যে সিকিউরিটিজ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ, চিটাগং স্টক এক্সচেঞ্জ বিভিন্ন জায়গায় রোড শো করছে যাতে করে পুঁজিবাজারে যেন বাইরে থেকে ইনভেস্টমেন্ট আসে। জি। এই স্টেপটা খুব ভালো, এবং আমি যতটুকু জানি যে ভবিষ্যতে ওনাদের আরো কিছু পরিকল্পনা আছে বিভিন্ন দেশে, তারা যে এই ধরনের রোড শো করে একটা প্রথম কথা একটা অ্যাওয়ারনেস তৈরি করা, এবং মানুষ বিদেশে যারা বাংলাদেশি এবং নন বাংলাদেশ যারা আছে তাদেরকে জানানো যে দ্যার ইজ ইনভেস্টমেন্ট অপরচুনিটি বাংলাদেশ। হুম। সো এইটা একটা ভালো জিনিস। আর যেটা বললাম, এই মুহূর্তে আমি ডিফিকাল্ট এখন ফরেন ইনভেস্টমেন্ট আপনার অ্যাট্রাক্ট করার জন্য, কারণ আপনি যে দেশ থেকে ফরেন ইনভেস্টমেন্ট আসবে তারাও তো করোনা এফেক্টেড, জি। যে দেশে আসবে সেটাও করোনা এফেক্টেড। সো অপরচুনিটিটা আমি বলবো না যে একদম নাই, কিন্তু আমি মনে করি যে এখন একটু স্লো। এই জন্য আচ্ছা। ব্যাংকগুলি আসলে যেটা করছে, বিভিন্ন ধরনের বন্ড, পারপেচুয়াল বন্ড বলেন, ইকুইটিতে পার্টিসিপেট করা, গভর্নমেন্ট ট্রেজারি বিল করা, একটা অল্টারনেট ইনভেস্টমেন্ট প্ল্যানে আমরা এখন আছি। যদিও এটার ইল্ড কম, কিন্তু তাও উদ্বৃত্ত টাকাটাকে কোনো না কোনো জায়গায় আমাকে ব্যবহার করতে হবে। সো আমরা এখন তাই করছি আর কি, এবং এটা মনে হয় এই 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 সময়ের ভিতরে এইটা ছাড়া আমাদের তেমন কিছু করার নাই। আচ্ছা। এই যে আবারও আমি যদি একটু পুঁজিবাজারের জায়গাতে আসি, পুঁজিবাজারে বোধহয় ইনভেস্টমেন্টের জন্য ব্যাংকগুলোকে 200 কোটি টাকা করে একটা জি ফান্ডের ব্যাপারে একটা জি জি জি। বাড়ছিল। তো এই জায়গাটা আসলে কি প্রপারলি ইউটিলাইজ হয়েছে? আমরা রিসেন্টলি দেখে যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকেও কিন্তু রিপোর্ট চেয়েছে যে আসলে এই ফান্ডগুলোর কি অবস্থা। তো সেই বিষয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। দেখেন, এখানে আসলে ব্যাপারটা হচ্ছে কি, 200 কোটি টাকা ব্যাংকগুলিকে বলেছি ইনভেস্ট করার জন্য। ইনভেস্টমেন্ট রিস্ক কিন্তু আমার, এটা কিন্তু আপনার পুঁজিবাজারের না। আমি ব্যাংকের টাকাটা আমি বিভিন্ন চ্যানেল আছে, কত পার্সেন্ট আমি ব্যাংক ইউজ করতে পারবো, কয়টা আরেকটা সিকিউরিটিজ কমিশনের মধ্যে যেতে পারবো, সিকিউরিটি কোম্পানির মধ্যে যেতে পারবো। ইনভেস্টমেন্ট যখন হয় আই নিড টু ভেরি কেয়ারফুল, কারণ আমি তো ওই টাকাটা, আপনার টাকা নিয়ে তো আমি ইনভেস্ট করছি, এবং আমানতকারীদের আপনাকে টাকা, জি। আমানতকারী টাকা নিয়ে আমি ইনভেস্ট করছি, এবং আমাকে ডিউ সময় টাকাটা আপনাকে ফেরত দিতে হবে। সো এখানে আমি মনে করি তাড়াহুড়া করে কিছু করার নাই, এখানে আমাদের প্রফেশনালিজম দেখাতে হবে। এখানে আমরা উই নিড টু বি প্রুডেন্ট। আমরা কোন স্টকগুলিতে বা কোন শেয়ারে আমরা ইনভেস্ট করব, আমরা ইনভেস্ট করেছি, আমি যতটুকু জানি প্রায় 50 বা 60% মতন ওই টাকাটা ইউটিলাইজ হয়েছে। আচ্ছা। বাট উই অল নিড টু বি কেয়ারফুল। বিভিন্ন সময়ে আপনি যদি সিকিউরিটিজ কমিশনের চেয়ারম্যানের কথা যদি শুনে থাকেন, তারাও কিন্তু বলে যে আপনি ভেবেচিন্তে ইনভেস্ট করেন, কারণ টাকা আমি হারাবো কেন? আমি যদি আজকে ইনভেস্ট করে টাকাটা হারাই, তাহলে তো ব্যাংকের লস, এবং আমানতকারীকে টাকা তো আমাকে ফেরত দিতে হবে। সো এই কনসেপ্টটা হচ্ছে যে আপনার কিছু অংশ আপনি পুঁজিবাজারটাকে চাঙ্গা করার জন্য, অথবা ধরে রাখার জন্য, অথবা ইনভেস্টমেন্ট অপরচুনিটি আছে এই জন্য ব্যাংকগুলিকে বলা হচ্ছে আপনি ইনভেস্ট করেন, হুইচ ইজ এ গুড ডিরেকশন। জি। বাট উই নিড টু বি ভেরি কেয়ারফুল আমি কোথায় ইনভেস্ট করছি। কেউ আচ্ছা। আসলে আরেকজনের টাকা ইনভেস্ট করে আমি টাকা হারাবো, এইটা কেউ মিন করছে না। তবে পুঁজিবাজারে ব্যাংকিং ইনভেস্টমেন্ট থাকাটা ভালো, বিকজ এটা একটা অল্টারনেট ইনভেস্টমেন্ট অপরচুনিটি, বাট উই নিড টু বি ভেরি কেয়ারফুল ওয়্যার উই আর ইনভেস্টিং আওয়ার মানি। আচ্ছা, চমৎকার। আমি আরেকটা বিষয় একটু একটু যদি আমি এখন আবার ব্যাংকিং সেক্টরের জায়গাতে আবার যদি একটু ঢুকি, সেই জায়গাতে যেমন এখন আমরা 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যুগে আছি। পুরোপুরি কিন্তু এই করোনাকালীন সময় আমরা দেখছি যে পুরোপুরি আমাদের আসলে টেকনোলজি উপর একদম আমাদের ডিপেন্ডেন্ট হতে হচ্ছে, এবং এখন ব্যাংকিং সেবা যদি ঘর থেকেই আমরা পাই, বা এই এতগুলো ব্যাংক এখন বাংলাদেশে, এতগুলো ব্যাংকের ব্রাঞ্চের কি দরকার আছে, বা বুথ কেন্দ্রিক সেবাই যদি হয়ে যায়, সেক্ষেত্রে
এমপ্লয়মেন্টের কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কিনা, বা এই জায়গাগুলো আসলে যারা এখন ব্যাংকিং প্রফেশন নিয়ে চিন্তা করছে বা অলরেডি ব্যাংকিং প্রফেশনের সাথে যুক্ত আছে, তাদের জন্য কোনো থ্রেটিং কোনো কিছু আছে কিনা? করোনাকালীন সময় যদি না হতো, জি, তাহলে নিশ্চয়ই আমি আপনার স্টুডিওতে এখন থাকতাম। অবশ্যই। জি, রাইট। সো কিন্তু তাই বলে কি আপনার সাথে আমাদের এখন কমিউনিকেশন কি বন্ধ হয়ে গেছে? অবশ্যই না। আমরা কি কোনো প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছি? সেটাই। সো ডিজিটাল ব্যাংকিং এর কোনো আপনার কোনো অল্টারনেট নাই। আমরা আগে মনে করতাম, ব্যাংকগুলিকে জিজ্ঞেস করতাম যে আপনাদের কয়টা ব্রাঞ্চ। এটা আমার কাছে খুব একটা প্রথম দিকে খুব হাস্যকর একটা জিনিস মনে হতো। আমার কয়টা ব্রাঞ্চ বেশি ইম্পর্টেন্ট না, আমি কতগুলি কাস্টমারকে রিচ করতে পারছি। এক্স্যাক্টলি তাই। ব্রাঞ্চ মানে কি, আপনি কাস্টমারকে ওই এলাকায় বা ওই এলাকায় আপনি রিচ করতে চান, ওখানে ব্যবসা করতে চান, আমরা বলি কাস্টমার রিচ। সেটার জন্য আপনার ব্রাঞ্চের তো দরকার নাও হতে পারে। এই যে ছোট ছোট বুথ করে, সাব ব্রাঞ্চ করে, খরচ কমে, এজেন্ট ব্যাংকিং করে আমরা তো কাস্টমারকে অ্যাকোয়ার করছি, কাস্টমারকে সেবা দিচ্ছি। জি, সো এখন আসলে ব্রাঞ্চ বাড়িয়ে এটা, আমি ব্যক্তিগতভাবে কখনোই আমি ব্রাঞ্চ খুব একটা বাড়ানোর পক্ষপাতী ছিলাম না। আপনি জানেন যে আমাদের ব্যাংকের 1993 থেকে আমাদের প্রাইভেট ব্যাংক, আমি ইস্টার্ন ব্যাংকের কথা বলছি, আমাদের ব্রাঞ্চের সংখ্যা সবচেয়ে কম এমং দি প্রাইভেট ব্যাংকস। ইনফ্যাক্ট ফোর্থ জেনারেশন ব্যাংকের ব্রাঞ্চও আমার থেকে বেশি। বাট আমি তাই বলি কি আমার লোক সংখ্যা কম, তাই বলে কি আমি কম প্রফিট করি, তাই বলে কি আমি কম বিজনেস করি? নো, আমি তার থেকে 3-4 গুণ বেশি ব্যবসা করি। সো ব্রাঞ্চটা ইম্পর্টেন্ট না। লোক সংখ্যা যে কথাটা বলবেন, আমি এখানে মনে করি লোক সংখ্যাটা, আমি বলবো না যে ব্যাংকের লোক সংখ্যা, এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমে যাবে, কিন্তু আমাদের স্কিল সেট চেঞ্জ হবে। আচ্ছা। আমাদেরকে ডিজিটাল ভাবে কাস্টমারকে রিচ করতে হবে, এটার কোনো অল্টারনেট নাই। আমি তার মানে বলছি না আপনি ব্রাঞ্চ বন্ধ করে দেন, আমি ব্রাঞ্চ বন্ধেরও পক্ষে না, আমি ব্রাঞ্চ এক্সপ্যানশনের পক্ষে না। আমি মনে করি অল্টারনেট ভাবে কাস্টমারকে রিচ করা সম্ভব, এবং আপনি ব্রাঞ্চ না বাড়িয়েও আপনি ব্যবসা করতে পারবেন, ভালো ব্যবসা করতে পারবেন, কাস্টমারকে আপনি রিকোয়ার্ড সার্ভিস দিতে পারবেন। দুই একটা প্রোডাক্ট আছে যার জন্য আপনাকে ফিজিক্যালি ব্রাঞ্চে আসতে হয়। যেমন একটা এক্সাম্পল দিই, আপনি লকারে যাবেন, জি, এটা আমি আপনাকে ডিজিটাল করতে পারবো না, কিন্তু বাকি লেনদেনগুলি, আপনার ট্রানজাকশনগুলির জন্য আপনার ব্রাঞ্চে আসার কোনো দরকার নেই, সবকিছু ডিজিটালি করা সম্ভব। আচ্ছা। তো সেক্ষেত্রে এই যে স্কিলের কথা যেটা বলছিলেন, তা এখন যারা ব্যাংকিং প্রফেশনে আছে বা যারা আসলে ঢুকতে চাচ্ছে, তাদেরকে কি মানে কোন জায়গাটাতে ইম্পর্টেন্স দেওয়া উচিত তাদের ডেভেলপমেন্টের জন্য একজন অভিজ্ঞ ব্যাংকার হিসেবে আপনার কি মনে হয়? মাইন্ডসেট, আচ্ছা, মাইন্ডসেটটা চেঞ্জ করা উচিত তাদেরকে। আমাদের আমাদের ব্যাংকে বা বিভিন্ন ম্যাক্সিমাম ব্যাংকে যে সমস্ত ডিজিটাল অল্টারনেট চ্যানেলগুলি আছে, সেগুলি যেন তারা কাস্টমারকে বুঝাতে পারে। হুম এখন তো আমরা চেষ্টা করছি যে ডিজিটাল আপনার সিগনেচার, আমরা তো করোনার সময় আমরা ইমেলে ইনস্ট্রাকশন অ্যাকসেপ্ট করছি। এক্স্যাক্টলি। আমরা আপনার স্ক্যান কপিতে ট্রানজাকশন করছি, কয়েকটা প্রোডাক্ট ছাড়া। সো এগুলি তো এখন আমাদের তো এগুলি তো ইমপ্রুভ করছে। সো যেটা আমি মিন করছি যে এখন যারা নতুন যারা জয়েন করবে, তাদেরকে চিন্তা করতে হবে যে ডিজিটাল সলিউশনগুলি কি, পৃথিবীতে অন্যান্য ব্যাংকগুলি কিভাবে তারা সলিউশন দিচ্ছে। জি, আমি স্কিলস লেভেল এটা বুঝাচ্ছি। আমি মনে করেন, আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি, এই যে আমি আপনি এখন কথা বলছি, 2 বছর আগে কি আমরা যখন চিন্তা করেছিলাম? না, অবশ্যই কিন্তু না। এটা অ্যাকচুয়ালি সিচুয়েশন তৈরি হয়েছে, এবং আমরা, আপনি এবং আমি দুজনেই কিন্তু অ্যাডাপ্ট করে নিয়েছি আমরা। আমাদেরকে জি, অ্যাডাপ্ট করতে হয়েছে, আমাদেরকে জি, কিছুটা শিখতেও হয়েছে। সো অ্যাডাপ্টেবিলিটি থেকে তো আর ভালো কিছু হতে পারে না। আপনাকে 10 বছর আগে আমরা যে ব্যাংকিং করতাম, সেই ব্যাংকিং এখন আর চলবে না। আমাকে দেখতে হবে যে প্রেজেন্ট এবং ফিউচারে আমি কি করতে পারি, এবং ফিউচার আমি মনে করি যে আমরা যে শিফটটা করেছি, শিফটটা কন্টিনিউ করা উচিত, এবং আরো বেশি ডিজিটাল ভাবে আমাদের ব্যাংকিং সেবাগুলি কাস্টমারকে দেওয়া উচিত। আচ্ছা, কিন্তু আমি এখানে এটা মিন করছি না যে এটার জন্য আমাদের ব্যাংকিং এ যারা জব করতে আসবে, এদের এমপ্লয়মেন্ট অপরচুনিটি কমে যাবে। নো, আমার হয়তো ফিজিক্যাল আমার ব্যাংকে আসার লোক কম, জি, কিন্তু ওয়ার্ক ফ্রম হোমের জন্য হয়তো মনে করেন আমার 100 জন লোক লাগতে পারে। আমার কল সেন্টারকে আমি ডাবল করতে পারি, আমার ডিজিটাল প্ল্যাটফর্মকে আমি 3 গুণ বড় করতে পারি, জি, তাই না? জি, সো টিপিক্যাল ব্যাংকিং, যেটা নাকি আর সবাই মনে করে জেনারেল ব্যাংকিং, সেইখানে হয়তো লোক কম হতে পারে, কিন্তু আমার অন্য সেক্টরে আমার দ্বিগুণ লোকের প্রয়োজন হতে পারে। এক্স্যাক্টলি তাই। আমি আপনার কাছে আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার শেষ প্রশ্ন ছোট করে যদি একটু বলেন যে এখন তো যে লকডাউন আবার বেড়েছে, সামনে ঈদ, আসলে ব্যাংকিং সেক্টরে এই ক্লায়েন্টদের সুযোগ সুবিধা বা সার্ভিসের ব্যাপারে আপনারা কিভাবে চিন্তা করছেন, বা দ্রুত সার্ভিস দেওয়ার জন্য কি চিন্তা করছেন? আমাদের তো কোনো বন্ধ নাই, আপনি জানেন, এখনো জি, এখনো ব্যাংক চলছে, যদিও আমাদের টাইমিংটা কমানো হয়েছে, কিন্তু ব্যাংক বন্ধ থাকবে না। আহ, সরকারের যেদিন, আমার মনে হয় ঈদের সময় বোধহয় সর্বোচ্চ 3 দিনের একটা ছুটি থাকবে সর্বোচ্চ, জি, ওই 3 দিন বন্ধ থাকতে পারে, বাকি আমাদের যে নর্মাল কার্যক্রম সেটা চলবে।
হ্যাঁ, তবে ঈদের মধ্যে একটু করোনার ব্যাপারে একটু সবার একটু কেয়ারফুল থাকা উচিত, কারণ আচ্ছা। এখানে প্রচুর মুভমেন্ট হবে এখন। জি। এই মুভমেন্ট হচ্ছে সবচেয়ে হাই রিস্ক। জি, অসংখ্য ধন্যবাদ। আসলে আমরা আপনাকে বাংলাদেশ ব্যাংকিং সেক্টরে একজন চেঞ্জ মেকার হিসেবে জানি। আপনি প্রকৃতভাবেই সেই কাজগুলো কমপ্লিট করে যাচ্ছেন এবং সুনামের সাথে কমপ্লিট করে যাচ্ছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের খোলা আকাশে সময় দেওয়ার জন্য এবং দর্শকদের সাথে। আপনাকে ধন্যবাদ। জি, ভালো থাকুন। জি, অবশ্যই। সুস্থ থাকুন। আপনার সুস্থতা আমরা কামনা করছি। সুপ্রিয় দর্শক, আজকের মতো শেষ করব খোলা আকাশ। আগামী অনুষ্ঠান নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমি সানজিদা। সেই প্রত্যাশায় সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। ধন্যবাদ।